পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। যে ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এই ভিডিওটি 2-3 দিন আগে বাংলাদেশের রাত থেকে চরমভাবে ভাইরাল হচ্ছে। যে ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন, ইনি হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ। ওপেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে থ্রেট করে তিনি বলছেন যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, যেখানে বলছেন যে সেনাপ্রধানকে যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, সেই মুখেই বাংলাদেশকে কুকুর বললেন। জানিয়ে দিই আপনাদেরকে যে অতি শীঘ্রই বাংলাদেশের জরুরি অবস্থান হতে পারে, যেখানে ডোভাল টিম বাংলাদেশের ঢাকাতে উপস্থিত হয়েছিল 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বাংলাদেশে ছিল, অথচ বাংলাদেশি মিডিয়ারা টের পাননি। কারণ ফেরও বাংলাদেশকে সাহায্য করলো ভারত, বাংলাদেশকে জঙ্গির হাত থেকে যাওয়ার মুখ থেকে ফিরিয়ে আনলো ভারত। প্ল্যানিং কনফার্ম ছিল। 7 তারিখে ওয়াকারুজ্জামানকে ছুঁড়ে ফেলে দেওয়ার দায়িত্ব জঙ্গি সংগঠন অলরেডি নিয়েছিল। খুব কনফিউজড হবেন না, সমস্তটা ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো যে বাংলাদেশের পরিস্থিতি কি। কারণ আপনারা সেই আগস্ট মাস থেকে শুনে আসছেন যে বাংলাদেশ স্বাধীন, তাহলে এত বিতর্ক কিসের? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। শুরুতেই একটা পয়েন্টে মাথা টিকিয়ে নিন। বিষয়টা হচ্ছে, অলরেডি এস জয়শঙ্কর শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই বলে দিয়েছিলেন যে বিরাট বড় প্ল্যানিং চলছে, খবর আমাদের কাছে আছে, আপনি সাবধান হয়ে যান। শেখ হাসিনা বিষয়টাকে খুব একটা সিরিয়াস নেননি। ঘটনাটি হয়েছিল যে আমাদের প্রত্যেকের সামনে আমরা হঠাৎ করে আগস্ট মাসের 4 তারিখে 5 তারিখে এরকম টাইমে যখন দেশ ছাড়া হন শেখ হাসিনা, তখন জানতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছেন। যত দিন গেল ইমেজ আমাদের কাছে ক্লিয়ার হতে থাকলো যে না, কারণটা ঘটছে যে পাকিস্তানপন্থীরা বাংলাদেশে ঢুকে গেছে, জঙ্গি সংগঠন অ্যাক্টিভ হচ্ছে এবং বাংলাদেশকে পুরোপুরি হাতিয়ে নিয়ে ভারত বিরোধী কার্যকলাপ শুরু হয়েছে, ভারতের এগেনস্টে ষড়যন্ত্র শুরু হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এক সরকারকে তুলে ফেলা, গণতন্ত্র অনুযায়ী এটাকে মানা যায়, কিন্তু বাংলাদেশ জঙ্গি সংগঠন কন্ট্রোল করে নিয়ে ভারতের বিরুদ্ধে প্ল্যানিং, এটা মানা যায় না। যেটা প্রথম ওয়াকারুজ্জামানও বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন শেখ হাসিনাকে সরাতে চাইছেন বাংলাদেশের সাধারণ মানুষ, কিন্তু যত দিন যায় তখন তিনি বুঝতে পারলেন যে ওরে বাপরে, এ তো ভয়ঙ্কর প্ল্যানিং। এখানে শুধুমাত্র শেখ হাসিনাকে ফেলে দেওয়া না, আমাকেও উপরে ফেলে দেওয়ার প্ল্যানিং করা হয়ে গেছে, যেটাকে নিয়ে 7 তারিখে অলরেডি 7ই মার্চ প্ল্যানিং ছকে নিয়েছিল জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এবং তৌহিদি জনতা, যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল 2 জন জঙ্গিকে। একজনের নাম হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান আর মোহাম্মদ তামিম। এই 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এমনভাবে জঙ্গিদেরকে এক জায়গায় করতে হবে, এমন একটা মব আনতে হবে যেখানে মেন তোমরাই 2 জন থাকবে। আর এই ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার বিরুদ্ধে এমন একটা ইমেজ তৈরি করে ঝাঁপিয়ে পড়তে হবে যে তিনি দেশদ্রোহিতা করেছেন, তিনি রাষ্ট্রবিরোধী, তিনি দেশের বিরুদ্ধে কথা বলছেন। আর তারই প্রতিফলন আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে প্রত্যেকটা মুহূর্তে প্রচার করার চেষ্টা করা হচ্ছিল যে ওয়াকারুজ্জামান হচ্ছেন দেশদ্রোহী, ওয়াকারুজ্জামানই হচ্ছেন শেখ হাসিনার পোষা কুকুরের মতো শব্দ ব্যবহার করা হয়েছে এই সেনাপ্রধানকে নিয়ে, যারা এই রমজান মাসে নিজের পরিবারকে ছেড়ে একা একা দেশের সেবা করছেন। মানে এই তো অবস্থা বাংলাদেশে, মানে কিছুই বলার নেই। তারপর কি ঘটলো? তারপর একের পর এক আপডেট, যেখানে অলরেডি প্ল্যানিং হয়ে গেছিল যে মৌলবাদীরা আর্মিকে কন্ট্রোল করে নেবে, বাংলাদেশের সেনাবাহিনীকে পুরোপুরি কন্ট্রোল করে নেবে। খবর পেয়ে যায় ভারত। খবর পেতে ডোভাল টিম 4 মার্চ
4 মার্চ এই মাসেরই 4 তারিখে পৌঁছে যায় বাংলাদেশের ঢাকায়। 4 দিন টানা বাংলাদেশে থাকে, কারণ খবর পাক্কা ছিল যে 7ই মার্চ ওয়াকারুজ্জামানের ওপর ঝাঁপাবে এই জঙ্গি সংগঠন। 4 দিন ডোভাল টিম বাংলাদেশের থেকে পুরো সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোল করা হয়, এবং যেখানে জানতে পারেন এই ওয়াকারুজ্জামান যে ওরা বাপরে এই তো পাকিস্তানপন্থী ঢুকে গেছে আমাদের বাংলাদেশে, যার জন্য সঙ্গে সঙ্গে খুঁজে বার করা হয় যে আমাদের ঘরেই থেকে আমাদের বিরুদ্ধে কে প্ল্যানিং করছে। মানে কি, সেনাবাহিনীদের মধ্যেই থেকে বেশ কিছু সিনিয়র সেনা কর্তারা, বেশ কিছু উচ্চ পদের আধিকারিকরা পাকিস্তানপন্থী হয়ে গেছেন এবং তারা আইএসআই সংগঠনকে অ্যাক্টিভ করতে চেয়েছিলেন বাংলাদেশে, যেখানে বাংলাদেশের শিক্ষিত মানুষ আর সেনাপ্রধান কখনোই চাননি, যার জন্য সেনাপ্রধান থ্রেটও করেছিলেন ছাত্র নেতাদেরকে এবং এই যে নতুন দল তৈরি হয়েছে সেই দলের নেতাদেরকে। আপনারা জানেন ফেসবুকে পোস্ট ভাইরাল হয়েছিল যে ভাই তোদের বয়স কত, তোরা কি এমন এক্সপিরিয়েন্স আছে, কি জানিস তোরা বাংলাদেশের কোনটা ভালো কোনটা খারাপ। কারণ অলরেডি ওয়াকারুজ্জামান আঁচ করতে লেগেছিলেন যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সেই কারণে প্রথমেই যে স্টেপ নেওয়া হয় সেটা হচ্ছে বাংলাদেশের একাধিক প্রায় 12 জনের কাছাকাছি পাকপন্থী আধিকারিকদেরকে খুঁজে বের করে তাদেরকে গৃহবন্দী করা হলো, তাদেরকে নজরবন্দি করা হলো। কোথায় করা হলো? বাংলাদেশের ঢাকায় সেনানিবাসে তাদেরকে নজরবন্দি করা হলো। তার মধ্যে 4 জন আধিকারিকের নাম চরমভাবে সামনে আসছে। প্রথম নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে গৃহবন্দী করা হয়েছে। দ্বিতীয়, অবসরপ্রাপ্ত অফিসার ইকবাল করিম ভুঁইয়া, এনাকে নজরবন্দি করা হয়েছে। তৃতীয়, আইএসআই ঘনিষ্ঠ, একাধিকবার পাকিস্তান অলরেডি চলে গেছেন এই কয়েকদিনের মধ্যে, যার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তাকেও নজরবন্দি করা হলো। নজরবন্দি করা হলো কিউএমজি জেনারেল লেফটেন্যান্ট ফাইজুর রহমান, এনাদেরকে একের পর এককে বেছে বেছে নজরবন্দি করা হলো। ওয়াকারুজ্জামান 7 মার্চ, যেদিন ডোভাল টিম বাংলাদেশ থেকে পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করার পর ভারতে ফেরে, সেই দিন রাত্রেই ওয়াকারুজ্জামান একটা বৈঠক ডাকেন। রাত 10টা থেকে 12টার মধ্যে সেই বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্য দিয়ে মারাত্মক ডিসিশন নেওয়া হয়েছে। ডিসিশন নেওয়া হলো মিরপুর আর সাভারের বাংলাদেশের সেনার যে ক্যান্টনমেন্ট রয়েছে সেটাকে নিজের হাতে নিয়ে নিলেন ওয়াকারুজ্জামান, নিজের হাতে নিয়ন্ত্রণ করলেন, যেটা এতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করছিলেন ফাইজুর রহমান, পাকপন্থী আধিকারিক। নেক্সট যেটা করলেন সেটা হচ্ছে ঘনিষ্ঠ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন। টানা চললো এই বৈঠক 2 ঘন্টা, যেখানে মিটিংয়ের মধ্যে এটা ডিসাইড করা হলো যে গাজীপুরের অ্যার্ডিন্যান্স ফ্যাক্টরির যে চুক্তি করা হয়েছে পাকিস্তানের সাথে, অস্ত্র চুক্তি করা হয়েছে পাকিস্তানের সাথে সেটাকে ইমিডিয়েটলি স্থগিত করলেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনার সমস্ত ছুটিকে ইমিডিয়েট বেসিসে বাতিল করা হলো। এবার এই সমস্ত কার্যক্রম যখন আইএসআই সংগঠন জানতে পারে, যখন পাকিস্তান সেনারা জানতে পারে যে বাপরে এ তো ওয়াকারুজ্জামান জেনে গিয়েছে আমাদের প্ল্যানিং কি, বা আমরা কি প্ল্যানিং করছি বাংলাদেশকে নিয়ে, সঙ্গে সঙ্গে রমজান মাসের অজুহাত দেখিয়ে আইএসআই এর কর্তারা হঠাৎ করে রাতারাতি বাংলাদেশ ছাড়তে লাগে। এই সিচুয়েশন হচ্ছে বাংলাদেশের, যেখানে যে কোনো মুহূর্তে বাংলাদেশে জরুরি অবস্থার ঘোষণা হতে পারে, কারণ পুরো প্ল্যানিং ফাঁস হয়ে গেছে এবং সেনাপ্রধান নিজে বুঝতে পারছেন, ওয়াকারুজ্জামান নিজে বুঝতে পারছেন যে এটা গণতন্ত্র একত্রিত হয়ে, বাংলার সাধারণ মানুষ একত্রিত হয়ে যেটা দেখানোর চেষ্টা করা হলো যে শেখ হাসিনা একটা এক ন্যায়তন্ত্র চালাচ্ছেন, বিরাট অত্যাচার করছেন, তাকে তুলে ফেলার একটা আন্দোলন ছিল, তা কিন্তু নয়। এই আন্দোলনের মধ্যে বিভিন্ন মাথা ঢুকেছিল এবং যে সমস্ত মাথা আমাদের দেশের বিরুদ্ধে চলে গেছে। শুধু এখানেই শেষ নয়, গতকালকে সেনাপ্রধান একটা জরুরি মিটিং ডাকেন, সেখানে অত্যন্ত ইমোশনাল হয়ে যান এবং সেখানে তার বক্তব্য হচ্ছে যে আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন, আমি চাই তোমরা তাই করবে, নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন। আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচারণ করেছে, আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করব। তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কাউকে মারধর করবে না। আমি চাই না আমার সেনাবাহিনীর কাউকে কেউ মন্দ বলুক। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, বি প্রফেশনাল। সবশেষে তোমাদের সবাইকে ও তোমাদের পরিবারকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এই বার্তার মাধ্যমে আপনারা এটুকু তো বুঝতে পারলেন যে সেনাপ্রধান বোঝাতে চাইলেন যে তিনি কতটা দেশকে ভালোবাসেন এবং কতটা দেশের প্রতি সমর্পিত। তার পাশাপাশি তিনি বোঝালেন যে এই যে প্ল্যানিং করা হয়েছিল আমাকে বদনাম করা আর বাংলাদেশের সেনাবাহিনীকে বদনাম করা,
সেটাতে কান দেবেন না, পুরো বিষয়টাকে প্রফেশনালি আমরা ডিল করবো, মানে আমি প্রফেশনালি দেখে নেব যে কারা কারা এই কাজটা করেছে, তাদেরকে বেছে বেছে আইডেন্টিফাই করব। কিন্তু মাথা গরম করবেন না, ধৈর্য রাখুন, ভালো থাকুন, দেখছি বিষয়টা কি। তারই মধ্যে আপনারা কনফার্ম হয়ে যান যে অত্যন্ত চাপ দেওয়া হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসকে, যিনি স্বাধীনতা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ, আর এমনটাও শোনা যাচ্ছে তিনি নাকি নিজেই উপস্থিত থাকবেন। এই কেমন ইন্টারিম গভর্নমেন্ট ভাবুন, বাংলাদেশের স্বাধীনতা দিবস নাকি তিনি মানেনই না, তাই তিনি নিজেই উপস্থিত থাকবেন না, এমনটা শোনা যাচ্ছে, কনফার্ম নয়। কিন্তু এমন চাপ দেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন করাতে হবে, নাহলে যে কোনো টাইমে জরুরি অবস্থা ঘোষণা করে আর্মি কন্ট্রোলে নিয়ে গণতান্ত্রিকভাবে ভোট করানো হবে, যাতে একটা সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত গভর্নমেন্ট রান করানো যায়, আর বাংলাদেশের পরিস্থিতি যাতে কোনোভাবেই পাকিস্তানের মতো না হয়। ওয়াকারুজ্জামান প্রমাণ করলেন এখানে তার বক্তব্যের মাধ্যমে যে তিনি বাংলাদেশের ভালো চান, দেশভক্ত, কোনোভাবেই তিনি বাংলাদেশকে পাকিস্তানি জিহাদিদের হাতে যেতে দিতে চান না। বাকি কি হয় সেটা অতি অবশ্যই দেখার রয়েছে। আশা করছি আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাতে পারলাম। কোনো মতামত থাকলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।